পড়ছিলাম শহরের বাবু কলমে তানহা তাবাসসুম পর্ব সংখ্যা 58। গাড়ি দুটো মুখোমুখি সংঘর্ষে বিকট শব্দে আশপাশে এলাকা কেঁপে ওঠে। শব্দটা এতটাই ভয়ঙ্কর ছিল যে দূর দূরান্ত থেকেও মানুষ দৌড়ে আসে কি হয়েছে দেখার জন্য। কিন্তু ঘটনাস্থলে এসে সবাই থমকে যায়। রাস্তার দুই প্রান্তে দুমড়ে মুচড়ে উঠলে পড়ে আছে দুটো গাড়ি। চারদিকে কাছের টুকরো ছড়িয়ে আছে, রাস্তা জুড়ে রক্তের দাগ। গাড়িগুলোর অবস্থা এতই ভয়াবহ যে দেখে অনেকেরই বুক কেঁপে ওঠে। মানুষজন গাড়ির সামনে গিয়ে দাঁড়ালেও কেউ এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছিল না। ভেতরে থাকা মানুষগুলো বেঁচে আছে নাকি মারা গেছে সেটাও কেউ দেখার চেষ্টা করছে না। সবার মনে একটাই ভয়, যদি পুলিশ ঝামেলায় জড়িয়ে যেতে হয়। ফলে সবাই দূর থেকে দাঁড়িয়ে শুধু তাকিয়ে থাকে, কেউ সাহায্যের জন্য এগিয়ে আসে না। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পুলিশ আর ফায়ার সার্ভিস পৌঁছে যায়। পরিস্থিতি দেখে তারা দ্রুত উদ্ধার কাজ শুরু করে। অনেক কষ্টে দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িগুলোর ভেতর থেকে আহতদের বের করা হয়। তখন দেখা যায় দুটো গাড়িতে মাত্র একজন করে মানুষ ছিল। এদিকে মাইক্রোবাসের চালক, অন্যদিকে আহিয়া। পুলিশ দ্রুত তাদের অবস্থা পরীক্ষা করে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দুজনেরই মৃত্যু হয়েছে। চারপাশে তখন আরও মানুষ ভিড় করতে শুরু করেছে। ফিসফাস কান্না আর আতঙ্কে পুরো পরিবেশ ভারী হয়ে ওঠে। এরপর পুলিশ পরিচয় নিশ্চিত করার জন্য গাড়িগুলি তল্লাশি শুরু করে। আহিয়ার ফোন পাওয়া যায় ঠিকই, কিন্তু সেটি এতটাই ভেঙে গেছে যে ব্যবহার করার মতো অবস্থাই নেই। তবে তার সাজসজ্জা, মেহেদি আর কনের পোশাক দেখে পুলিশ সহজেই ধারণা করে আজ হয়তো মেয়েটার বিয়ে ছিল। কিন্তু বিয়ের মঞ্চে পৌঁছানোর আগেই এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে। পরে গাড়ি আরও ভালোভাবে তল্লাশি করে তারা আহিয়ার ড্রাইভিং লাইসেন্স খুঁজে পায়। সেখান থেকেই তার পরিচয় বের করা হয়। পরিচয় দেখে পুলিশও কিছুটা বিস্মিত হয়ে যায়। এই শহরের নামকরা ব্যবসায়ী রায়হান সাহেবের মেয়ে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তারা দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করে। এরপর দুটি মরদেহ থানায় নিয়ে যাওয়া হয়। অন্যদিকে রিসোর্টে তখন সবাই অপেক্ষা করছে। সময় যেন কিছুতেই কাটছে না। কখন কনে আসবে, কখন বিয়ে পড়ানো হবে, সেই অপেক্ষায় সবাই বসে আছে। কিন্তু সময় যত এগোচ্ছে উদ্বেগ তত বাড়ছে। ইতিমধ্যে রাত অনেক হয়ে গেছে। অনেক অতিথি অপেক্ষা করতে করতে খাওয়া দাওয়া করে বাড়িতেও ফিরে গেছে। তবুও কনের কোনো খবর নেই। আহিয়ার মা বাবা পার্লারে ফোন করেন, কিন্তু পার্লার থেকে জানানো হয় আহিয়া অনেক আগেই সেখান থেকে বের হয়ে গেছে। এখন সে কোথায় আছে সেটা তারা জানে না। কথাটা শুনে সবার অস্থিরতা আরও বেড়ে যায়। বরপক্ষ ধীরে ধীরে বিরক্ত হতে শুরু করে। কেউ কেউ বিভিন্ন কথাও শোনাতে থাকে, কারণ নতুন জামাই অনেক আগে এসে বসে আছে, অথচ কনের কোনো খোঁজ নেই। ঠিক তখনই কয়েকজন পুলিশ অফিসার রিসোর্টে এসে পৌঁছায়। মূলত তারা প্রথমে রায়হান সাহেবের বাড়িতেই গিয়েছিল, কিন্তু সেখানকার দারোয়ানের কাছ থেকে জানতে পারে যে আজ তাদের মেয়ের বিয়ে শহরের একটি নামকরা রিসোর্টে অনুষ্ঠিত হচ্ছে। সেখান থেকেই ঠিকানা নিয়ে পুলিশ রিসোর্টে আসে। রিসোর্টে ঢুকেই তারা আহিয়ার বাবা মাকে খুঁজে বের করে। হঠাৎ পুলিশ দেখে দুজনেই কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ে। তাদের মেয়ের তো বাল্যবিবাহ না, তাহলে বিয়ের অনুষ্ঠানে পুলিশ কেন এসেছে? একজন পুলিশ অফিসার ধীরে ধীরে সামনে এগিয়ে আসেন। তার মুখটা অস্বাভাবিক গম্ভীর। গলা খাকারি দিয়ে তিনি বলেন, রায়হান সাহেব, আপনাকে কিছু দুঃসংবাদ দিতে এসেছি। অনুগ্রহ করে আমার কথাগুলো ধৈর্য ধরে শুনবেন। কথাটা শুনে আশেপাশে থাকা অনেকের বুক ধক করে ওঠে। রায়হান সাহেবও অজানা আশঙ্কায় স্থির হয়ে যান। পুলিশ অফিসার ধীরে ধীরে বলতে শুরু করেন, আপনার মেয়ে সম্ভবত এখানে তাড়াহুড়ো করে আসতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। পাশাপাশি যে মাইক্রোবাস চালকের সঙ্গে সংঘর্ষ হয়েছে তিনিও মারা গেছেন। দুটি মরদেহ বর্তমানে থানায় রাখা হয়েছে। আপনাদের আমাদের সঙ্গে যেতে হবে। কথাগুলো শুনেই যেন পুরো পৃথিবীটা থেমে যায়। রায়হান সাহেব মনে হয় তার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। কাঁপা কাঁপা গলায় তিনি বলেন, অফিসার, আপনার কথা ভুল হচ্ছে না তো? আমার মেয়ের এমন কিছু হবে কেন? তার কণ্ঠে ছিল অবিশ্বাস, আতঙ্ক আর অসহায়তা। পুলিশ অফিসার নিচু গলায় বলেন, স্যার, আমরা গাড়ি থেকে ড্রাইভিং লাইসেন্স পেয়েছি। সেখান থেকে পরিচয় নিশ্চিত করা হয়েছে। আপনার মেয়ের নাম কি আহিয়া? কথাটা শুনে রায়হান সাহেব যেন নিঃশ্বাস নিতে ভুলে যান। তার চোখ দুটো স্থির হয়ে যায়। মেয়েটা, তার আদরের মেয়েটা, এই পৃথিবীতে আর নেই। এই সত্যিটা তিনি কিছুতেই মেনে নিতে পারছিলেন না। অন্যদিকে আহিয়ার মা কথাগুলো শোনার পর হাউমাউ করে কেঁদে ওঠেন। না, এটা হতে পারে না। আমি তো আধ ঘন্টা আগেও আমার মেয়ের সঙ্গে কথা বলেছি। আমার মেয়ে আমাকে বলেছে সে আসছে। তাহলে আমার মেয়ে কিভাবে? বাকিটুকু আর বলতে পারেন না তিনি। চারপাশ ঝাপসা হয়ে আসে, মাথাটা ঘুরে আসে, আর পরের মুহূর্তেই তিনি সবার সামনে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। কয়েক মুহূর্তের মধ্যেই যেন পুরো বিয়ে বাড়িটা নিস্তব্ধ হয়ে গেল। কয়েক সেকেন্ড আগেও যেখানে হাসি, আনন্দ, কোলাহল আর বিয়ের উৎসবের আমেজ ছিল, সেখানে এখন শুধুই নীরবতা। পুলিশ অফিসারের বলা কথাগুলো যেন কেউ বিশ্বাস করতে পারছে না। সবাই স্থির হয়ে দাঁড়িয়ে আছে। কারো মুখে কোনো কথা নেই, যেন প্রত্যেকেই ভাবছে এটা হয়তো কোনো ভুল খবর। নতুন জামাই স্টেজের সামনে দাঁড়িয়ে ছলো ছলো চোখে তাকিয়ে আছে।
তার ভেতরে ঠিক কী চলছে সেটাই বাইরে থেকে বোঝার উপায় নেই। এত বছর অপেক্ষার পর মেয়েটা অবশেষে বিয়েতে রাজি হয়েছিল। এত স্বপ্ন, এত আশা, এত পরিকল্পনা নিয়ে আজকের দিনটার অপেক্ষায় ছিল সে। কিন্তু সেই মানুষটাই কিনা আজ পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। তার সব অপেক্ষা, সব স্বপ্ন, সব চাওয়া যেন এক মুহূর্তে শেষ হয়ে গেল। সে তো আহিয়ার জন্য অনেক অপেক্ষা করেছে, কিন্তু শেষ পর্যন্ত আহিয়া তার আর হলোই না। হয়তো এটাই নিয়তি। আমরা মানুষ যাকে চাই সে আমাদের চায় না, আবার যে যাকে চায় সে তাকে পায় না। কেন আমাদের সঙ্গে এমনটা হয়? কেন কিছু মানুষ এত কাছে এসেও শেষ পর্যন্ত আমাদের হয়ে ওঠে না? চারপাশের ভারী নীরবতার মাঝে পুলিশ অফিসার আবার গলা খাকারি দিয়ে বলেন, সময় নষ্ট করে লাভ নেই, আপনারা কে কে যাবেন এক্ষুনি চলুন। আহিয়ার বাবা রায়হান সাহেব কিছুই বুঝতে পারছিলেন না। মাথাটা ঝিমঝিম করছে। তিনি নিজের মেয়ের মৃত্যুর খবর বিশ্বাস করতে পারছেন না। সেখানে আবার মেয়ের মৃতদেহ দেখতে পারবেন, সেই ক্ষমতা কি সত্যিই তার আছে? এর মাঝে আহিল হঠাৎ বলে ওঠে, আমি যাবো ছাড়। কথাটা বলে সে ধীরে ধীরে সামনে এগিয়ে আসে। একটু আগে খবরটা শোনার পর থেকে সে যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। আহিয়া সত্যি চলে গেছে? এটা কিভাবে সম্ভব? আহিয়া তো তাকে মেসেজে লিখেছিল সে শেষবারের মতো আহিলকে দেখতে চায়। তাহলে কি সেই কারণেই সে লিখেছিল, হয়তো এরপর আর কোনোদিন আমাদের দেখা হবে না, শেষবারের মতো তোমাকে একবার দেখার খুব ইচ্ছে করছে? তখন কি আহিয়া বুঝতে পেরেছিল কিছু একটা ঘটতে যাচ্ছে, নাকি এটা শুধুই কাকতালীয়? ভাবতে ভাবতে আহিলের বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। অজান্তেই তার চোখের কোণে পানি জমে যায়। এত বছরের ভালোবাসার জন্য, নাকি একটা মানুষ চিরদিনের জন্য পৃথিবী ছেড়ে চলে গেছে বলে? আহিল নিজেও বুঝতে পারে না। তবে পরের মুহূর্তে সবার অগোচরে চোখের কোণে সে এক ফোঁটা পানি মুছে ফেলে। সে নিজেকে নিজেই বলতে থাকে, আমি কেন কাঁদছি? আমি তো ওই মেয়েটাকে অনেক কষ্ট দিয়েছি, তাহলে ওর মৃত্যুতে আমার এত কষ্ট হচ্ছে কেন? কিন্তু কোনো উত্তর খুঁজে পায় না সে। শুধু মনে হয় কিছু প্রশ্নের উত্তর হয়তো কখনো পাওয়া যায় না। আর তাই সে সিদ্ধান্ত নেয় আহিয়ার শেষ ইচ্ছেটা অন্তত পূরণ করবে। আহিয়া বলেছিল সে আহিলকে শেষবারের মতো দেখতে চায়, কিন্তু আহিয়ার আর দেখা হলো না। তাই এবার আহিলি তাকে শেষবারের মতো দেখতে যাবে। এরপর সে পুলিশের সঙ্গে থানার উদ্দেশ্যে রওনা দেয়। সঙ্গে আহিয়ার মা বাবা এবং পরিবারের অন্য সদস্যরাও যায়। অন্যদিকে সাফওয়াত পাটোয়ারি পুরো পরিবারকে নিয়ে বাড়ি ফিরে আসেন। রিমিসও ভীষণ খারাপ লাগছিল। সেদিন তো মেয়েটার সঙ্গে তার দেখা হয়েছিল, আর আজ সে মেয়েটা পৃথিবীতে নেই। জীবন কত অদ্ভুত, কখন কার সঙ্গে শেষ দেখা হয়ে যায় কেউ জানে না। থানায় পৌঁছে আহিল যখন আহিয়ার রক্তাক্ত মুখটা দেখল, তখন তার নিজের চোখেই পানি ধরে রাখতে পারল না। মুখের সমস্ত রং যেন উধাও হয়ে গেছে। মেহেদি পরা সে হাতগুলো নিস্তেজ হয়ে পড়ে আছে। যে মেয়েটা কয়েক ঘন্টা আগেও নিজের বিয়ের স্বপ্ন নিয়ে বেঁচেছিল, সে আজ নিথর হয়ে শুয়ে আছে। ধীরে ধীরে এগিয়ে যায় আহিল। তারপর কাপা হাতে আহির হাতটা ধরে। গলাটা ভারী হয়ে আসে, চোখের পানি ঝাপসা করে দেয় সব কিছু। অবশেষে খুব আস্তে করে বলে, আমাকে পারলে ক্ষমা করে দিও আহিয়া। এর বেশি আর কিছু বলতে পারে না সে। বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছে। এক অদ্ভুত অচেনা কষ্ট তাকে গ্রাস করে ফেলছে। সেখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারে না আহিল, দ্রুত বাইরে বেরিয়ে আসে। তারপর এলোমেলো মনে এলোমেলো হাতে গাড়ি চালিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সারা পথ জুড়ে শুধু একটা কথাই বারবার মাথার ভিতরে ঘুরতে থাকে, কিছু বিদায় হয়তো কখনো মেনে নেওয়া যায় না। ওই ঘটনার পর কেটে যায় আরও বেশ কিছুদিন। দিনগুলো যেন এখন খুব দ্রুতই চলে যাচ্ছে। আহিল আর রিমিশার প্রথম অ্যানিভার্সারির দিনও ধীরে ধীরে ঘনিয়ে এসেছে। বাড়ির সবাই এখন সেই অনুষ্ঠান নিয়ে ব্যস্ত সময় পার করছে। কে কী পড়বে, কাদের দাওয়াত দেওয়া হবে, অনুষ্ঠানের সাজসজ্জা, সব কিছুই চলছে নানা পরিকল্পনা আলোচনা। কিন্তু এই ব্যস্ততার মাঝেও গত দুদিন ধরে রিমিশাকে যেন একটু অন্যরকম লাগছে। মেয়েটা আগের মতো নেই। আগে সারাদিন আহিলের সঙ্গে ঝগড়া, খুনসুটি, অভিমান, নালিশ থাকতো, অথচ এখন সে বেশ চুপচাপ হয়ে গেছে। আহিলের সঙ্গে তেমন একটা কথা বলে না। কোনো কিছু জিজ্ঞেস করলে শুধু ছোট ছোট উত্তর দেয়। মনে হচ্ছে যেন কোনো একটা কথা তার মনের ভেতর অনেক দিন ধরে জমে আছে, কিন্তু সেটা কাউকে বলতে পারছে না। এই যেমন এখন আহিল বাড়িতে নেই। রিমিশা চুপচাপ নিজের রুমে বিছানায় শুয়ে আছে, চোখ দুটো বন্ধ। তবে সে ঘুমিয়ে নেই, বরং নিজের ভাবনাগুলোর মধ্যেই হারিয়ে আছে। মাঝে মধ্যে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে তার বুকের ভেতর থেকে। হয়তো কোনো ইচ্ছা আছে, হয়তো কোনো স্বপ্ন আছে, কিন্তু সেটা বলার সাহস পাচ্ছে না। ঠিক তখনই বাইরে একটা গাড়ির শব্দ শোনা যায়। আহিল অফিস থেকে ফিরে এসেছে। আজকে প্রচণ্ড গরম ছিল। গাড়ি থেকে নেমে ঘামে একেবারে জুবুথুবু হয়ে গেছে সে। রুমে ঢুকেই প্রথমে গায়ের ঘামে ভেজা টি শার্টটা খুলে ফেলে। তারপর বলে ওঠে, আদুরিনী, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। কথাটা বলে ওয়াশরুমে ঢুকে যায়। কিছুক্ষণ পর ভেতর থেকে বলে, বউ, আমার টাওয়ালটা নিয়ে আসো তো। কিন্তু রিমিশা উত্তর দেয় না। সে শুনেও না শোনার ভান করে আগের মতোই চোখ বন্ধ করে শুয়ে থাকে। আহিল আবারও ডাকে, বউ, শুনতে পাচ্ছ?
তবুও কোনো সাড়া পাওয়া যায় না। শেষ পর্যন্ত আহিল নিজেই ফ্রেশ হয়ে বের হয়ে আসে। বের হয়ে দেখে রিমিশা একইভাবে শুয়ে আছে। আহিল এবার একটু অবাক হয়ে বলে, বউ আমার টাওয়ালটা কোথায়? এবারেও কোনো উত্তর নেই। অবশেষে নিজেই খুঁজতে বের হয় সে। তার ধারণা বারান্দা হয়তো টাওয়াল শুকাতে দেওয়া হয়েছে। সে ভেবেই বারান্দায় গিয়ে দেখে সত্যি একটা টাওয়াল মেলে রাখা। এক মুহূর্ত দেরি না করে সেটা টান দিয়ে হাতে নিয়ে নেয়। কিন্তু ঠিক তখনই টাওয়ালের ভেতর থেকে একটা জিনিস নিচে পড়ে। আহিল অবাক হয়ে সেটা হাতে তুলে নেয়। আর সঙ্গে সঙ্গেই, আপনি আমার টাওয়াল ধরেছেন কেন? রিমিশার চিৎকারে পুরো ঘর কেঁপে ওঠে। মেয়েটা প্রায় দৌড়ে এসে আহিলের হাত থেকে জিনিসটা ছো মেরে নিয়ে নেয়। আহিল কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে, তারপর সব কিছু বুঝে হেসে ফেলে। ও, তুমি টাওয়ালের নিচে এগুলো শুকাতে দাও? আমি তো জানতাম না বউ। কথাটা বলেই আবার হেসে ওঠে। রিমিশার মুখ মুহূর্তেই লাল হয়ে যায়। লজ্জা, রাগ আর অস্বস্তিতে সে কিছু বলবে বুঝতে পারছে না। অসভ্য লোক একটা, আমার টাওয়াল ধরেছেন কেন? আহিল নিরীহ মুখে বলে, আমার টাওয়াল হারিয়ে গেছে, তাই তোমারটা নিতে গিয়েছিলাম। আর তারপর? রিমিশা এবার দুই হাত দিয়ে মুখ চেপে ধরে আহিলের। আপনি এত অসভ্য কেন? আহিল ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায়, চোখে সেই পরিচিত দুষ্টুমি। তোমাকে দেখেই তো অসভ্য হয়ে গেছি। তারপর আরও একটু ঝুঁকে এসে বলে, চলো এই বিকেলে আরেকটু অসভ্য হই। কথাটা বলেই আচমকা রিমিশার ছোটে ঠোঁট ডুবিয়ে দেয়। রিমিশা পুরো হকচকিয়ে যায়। তারপর তাড়াতাড়ি নিজেকে ছাড়িয়ে নিতে চেষ্টা করে, কিন্তু আহিলের শক্ত হাত তার হাতের কবজিটা ধরে ফেলে। এবার আহিলের মুখের দুষ্টুমিটা ধীরে ধীরে মিলিয়ে যায়। তার জায়গায় আসে একটা গভীর কোমলতা। সে রিমিশার দিকে তাকিয়ে থেকে বলে, আমার থেকে এমন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ কেন? কি হয়েছে তোমার? 2 দিন ধরে দেখছি তুমি আগের মতো নেই। কিছু লাগবে? কোনো ইচ্ছে আছে? কথাগুলো শুনে রিমিশা থমকে যায়। সে তো কাউকে কিছু বলেনি, তাহলে এই মানুষটা বুঝলো কিভাবে? স্বামী কি সত্যি এভাবে নিজের স্ত্রীর মনের কথাগুলো বুঝে ফেলে? আহিল আবারও জিজ্ঞেস করে, বলো না তোমার কিছু চাই? রিমিশা এবারও চুপ করে থাকে। আহিল ধীরে ধীরে তার মুখটা 2 হাতের আঁচলায় তুলে নেয়। তারপর খুব নরম গলায় বলে, কি হয়েছে বলো? আমি তোমার কোনো ইচ্ছে অপূর্ণ রাখবো না, আমাকে নির্দ্বিধায় বলতে পারো। রিমিশা কিছুক্ষণ ইতস্তত করে, তারপর বলে, আপনি আমাকে একদম সময় দিচ্ছেন না। আহিল এবার একটু হেসে আবার বলে, তারপর আর কি লাগবে আমার বউটার? আজকে সব অভিযোগ শুনবো। রিমিশার মনে হয় যেন কথাটা বলবে কি বলবে না সেটা নিয়ে দ্বিধায় আছে। তারপর খুব আস্তে আস্তে বলে, আমার একটা ইচ্ছে ছিল। কি ইচ্ছে? আমার ইচ্ছে ছিল সমুদ্রের পাড়ে বিয়ে করার। কথাটা বলেই মাথা নিচু করে ফেলে সে, যেন এই ইচ্ছেটা বলাটাও একটা অপরাধ। আহিল কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে থাকে, তারপর হঠাৎ করেই হেসে ফেলে। বোকা মেয়ে একটা, এই কথাটা আমাকে আগে বলনি কেন? রিমিশা আস্তে করে বলে, আপনাকে বলবো ভাবছিলাম, কিন্তু পরে আপনাকেও কারোর সঙ্গে ফোনে কথা বলতে শুনছিলাম যে আপনার খুব ইচ্ছে বাড়িতে অনুষ্ঠান করার, তাই আর বলার সাহস পাইনি। আহিল এবার কপালে একটা টোকা দেয়। এই কথাটা তুমি আমাকে এখন বলছো? বাড়িতে অনুষ্ঠান তো পরে যে কোনো সময় করা যাবে, কিন্তু আগে সমুদ্রের পাড়েই অনুষ্ঠান হবে। রিমিশা অবাক হয়ে তাকায়। সত্যি? আহিল মুচকি এসে মাথা নাড়ে। সত্যি। আমার বউয়ের স্বপ্ন অপূর্ণ থাকবে কেন? যদি তোমার ইচ্ছে সমুদ্র পাড়ে অনুষ্ঠান করা হয় তাহলে সেটাই হবে। কথাটা শুনে রিমিশার চোখ মুখ আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে। মেয়েটাকে এত খুশি হতে দেখে আহিলেরও ভীষণ ভালো লাগে। তারপর সে একটু ঝুঁকে এসে দুষ্টু গলায় বলে, তবে একটা সমস্যা আছে। রিমিশা অবাক হয়ে বলে, কি সমস্যা? আহিল চোখ মেরে বলে, পরের অ্যানিভার্সারিতে তো আমাদের বাচ্চাও সঙ্গে থাকবে, তখন কিভাবে তোমাকে আদর করবো বলো তো? কথাটা শুনতেই রিমিশা মুহূর্তেই টকটকে মুখ লাল হয়ে যায়। আপনি না একদম অসভ্য, বলেই সে লজ্জায় দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। আর পিছনে দাঁড়িয়ে আহিল মিটিমিটি হাসতে থাকে। তার চোখে তখন শুধু ভালোবাসা, কারণ সে জানে তার আদরিনীর ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো তার কাছে পৃথিবীর সবচেয়ে বড় জিনিস। আর যতদিন সে আছে ততদিন রিমিশার কোনো ইচ্ছেই অপূর্ণ থাকবে না।